বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এফএ পলিটেকনিক কুড়িগ্রাম কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ ইরশাদুল হক আজ ক্লাস নেব সিভিল টেকনোলজি পঞ্চম পর্বের বিষয়ের নাম এস্টিমেটিং অ্যান্ড কস্টিং টু, বিষয় কোড ৬৬/৪৫৫, সিভিল টেকনোলজি পঞ্চম পর্ব। এস্টিমেটিং অ্যান্ড কস্টিং টু বিষয়টি সিভিল ডিপার্টমেন্টের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই সাবজেক্টটি সকল ছাত্রছাত্রীকে গুরুত্ব সহকারে পড়তে হবে বিশেষ বিশেষ কিছু কারণে। যেমন এই বিষয়টি যদি কোনো ছাত্রছাত্রী ভালোভাবে পড়ে আয়ত্ত করে রাখতে পারে, ধরে রাখতে পারে, তাহলে চাকরি জীবনে লিখিত কিংবা ভাইভা যে পরীক্ষা ডিপার্টমেন্টাল থেকে যে প্রশ্নগুলো থাকে, মোটামুটি অনেক প্রশ্ন এখান থেকে কমন পাওয়া যাবে। এজন্যই বলতেছি যে যেহেতু এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এই বিষয়টি একটি ডিপার্টমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, তাই সকল ছাত্রছাত্রীকে বিষয়টি ভালোভাবে আয়ত্ত করতে হবে। তা বিষয়টিতে মোটামুটি কয়েকটি অধ্যায় রয়েছে। অধ্যায় ভিত্তিক আলোচনায় যাওয়ার আগে এই বিষয় সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা নিতে হবে। এই প্রাথমিক ধারণাগুলো নিলে মোটামুটি আর কি বিষয়টি সম্পর্কে বা সাবজেক্টটি সম্পর্কে অবগত হওয়া যাবে। সাবজেক্টটির নামই হচ্ছে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং টু। এখানে যে এস্টিমেটিং এই শব্দটার অর্থ কি, যে এস্টিমেটিং এই শব্দটার অর্থ কি? সাধারণত এস্টিমেট থেকে এস্টিমেটিং শব্দটি এসেছে। এস্টিমেট শব্দটির অর্থ হচ্ছে হিসাব নিকাশ করা। এস্টিমেট শব্দের অর্থ হিসাব নিকাশ করা। এরপর কস্টিং, কস্টিং শব্দের অর্থ হচ্ছে ব্যয় নিরূপণ করা। অর্থাৎ একটি প্রজেক্ট বা কোনো কাঠামো নির্মাণ করতে কী ধরনের আর্থিক ব্যয় হবে, এটার নামই হচ্ছে কস্টিং। এস্টিমেটিং অ্যান্ড কস্টিং শব্দের পুরো অর্থ হচ্ছে যে একটি কাঠামো নির্মাণ করতে গেলে প্রথমে আমাদের মালামালের তালিকাগুলো করতে হবে, কী কী মালামাল লাগবে, এটাই হচ্ছে এস্টিমেট। এবং উক্ত মালামালে কি পরিমাণ ব্যয় হবে, অর্থাৎ খরচ বা আর্থিক খরচ হবে, এটা নিরূপণ করার নাম হচ্ছে কস্টিং। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ প্রথম ক্লাস যেহেতু আলোচনা করা হচ্ছে, অর্থাৎ ক্লাস নাম্বার 1, এ কারণে আজকে প্রাথমিক ধারণা দেওয়া হবে। পরবর্তী ক্লাসগুলোতে অধ্যায়ভিত্তিক বিস্তারিত আলোচনা করা হবে। এই বিষয়টি প্রাথমিক ধারণাগুলোর মধ্যে প্রথমে আমাদের জানতে হবে একটি আদর্শ ইটের মাপ। একটি আদর্শ ইটের মাপ কত? যেহেতু এটা পঞ্চম পর্বের সাবজেক্ট, তা মোটামুটি যারা সিভিল টেকনোলজিতে পড়ে প্রথম সেমিস্টার থেকেই এই ইটের মাপ শেখানো হয়, বাস্তবে প্র্যাকটিক্যালি পড়ে দেখানো হয়। এরপরও আমি আবারও মাপটা বোর্ডে লিখব, অবশ্যই তোমরা নোট খাতা এটা নোট করে রাখবে। একটি আদর্শ ইটের মাপ দৈর্ঘ্য 9.5, দৈর্ঘ্য 9.5 ইঞ্চি গুণন প্রস্থ 4.5 ইঞ্চি। দৈর্ঘ্য 9.5 ইঞ্চি গুণন প্রস্থ 4.5 ইঞ্চি গুণন উচ্চতা। উচ্চতা 3.5 ইঞ্চি। তাহলে এভাবে মাপটা বলতে হবে 9.5 গুণন 4.5 গুণন 3.5, একক হলো
ইঞ্চিতে দেয়া আছে। তা আমি লিখলাম যে একটি আদর্শ ইটের মাপ 9.5 4.5 3.5 ইঞ্চি, এটাকে বলা হয় মশলা ছাড়া। এই মাপটাকে বলা হয় মশলা ছাড়া। তাই এখানে যেহেতু মশলা কথাটি চলে আসলো, তাই মশলাটার সাথে একটু আমাদের পরিচিতি হতে হবে। মশলা কি? যেমন একটি ইটের পর আরেকটি ইট যখন বসায় অর্থাৎ গাঁথনি শুরু হবে, তখন অবশ্যই আমাদের মশলার প্রয়োজন রয়েছে। মশলা ছাড়া কখনো একটি ইট আরেকটি ইটের সাথে সম্পর্কযুক্ত হবে না, অর্থাৎ বন্ধন সৃষ্টি হবে না। তা মশলা হচ্ছে একটি পেস্ট, তরল পেস্ট। এখানে সিমেন্ট এবং বালু আর সহযোগী পদার্থ পানি মিশিয়ে যে পেস্ট তৈরি করা হয়, এই উক্ত পেস্টের নামই হচ্ছে মশলা। মশলা এখানে বন্ধনী হিসেবে কাজ করবে, অর্থাৎ একটি ইটের সাথে আরেকটি ইটের সমন্বয় বা সম্পর্ক সাধন করবে। আমি এখানে লিখলাম আদর্শ ইটের মাপ, একটি আদর্শ ইটের মাপ 9.5 4.5 3.5 মশলা ছাড়া। আমি এখন এই মাপটা বোর্ডে পরিষ্কার করব, এরপর মশলা সহ একটা মাপ আছে সেই মাপটা লিখব। এ কারণে বলতেছি তোমরা অবশ্যই ইটের মাপটি নোট খাতায় নোট করো বা নোটেশন করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমি এখন ইটের মাপ আবারও লিখব মশলা সহ। আগে লিখেছিলাম মশলা ছাড়া, এখন লিখব মশলা সহ। একটি আদর্শ ইটের মাপ 10 ইঞ্চি গুণন 5 ইঞ্চি গুণন 3 ইঞ্চি। 10 ইঞ্চি গুণন 5 ইঞ্চি গুণন 3 ইঞ্চি, এটা হচ্ছে মশলা সহ। তাহলে একটি আদর্শ ইটের মাপ মশলা সহ 10 5 3 ইঞ্চি, মানে এভাবে সহজভাবেই বলতে হবে যে 10 5 3 ইঞ্চি, এটা হচ্ছে মশলা সহ। আর মাপ এখানে 3টা মাপ রয়েছে, এটা এভাবে মনে রাখতে হবে। প্রথমটা দৈর্ঘ্য, তারপর একটা প্রস্থ, সবশেষেরটা উচ্চতা। এই হলো 3টা মাপ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তা অবশ্যই ইটের মাপটি মশলা সহ এবং মশলা ছাড়া সকলকেই মনে রাখতে হবে। দ্বিতীয় ধাপে আসতেছি 1 ঘনমিটার সিমেন্ট ড্যাশ ব্যাগ, অর্থাৎ আমি ফাঁকা রাখছি, এখানে কত হবে বা কি বসবে? 1 ঘনমিটার সিমেন্ট সমান সমান 30 ব্যাগ, অর্থাৎ 30 ব্যাগ সমান সমান 1 ঘনমিটার সিমেন্ট। আবারও বলতেছি 1 ঘনমিটার সিমেন্ট সমান সমান 30 ব্যাগ। আবার সিএফটি করব, আমরা প্রতি ব্যাগ আমরা সিএফটি করব, অর্থাৎ এক ব্যাগে কত সিএফটি সিমেন্ট রয়েছে। তাহলে 1 ব্যাগ সিমেন্ট সমান সমান 1.25 সিএফটি। 1 ব্যাগ সমান সমান 1.25 সিএফটি। আবার 1 ব্যাগ সিমেন্ট সমান 50 কেজি। 1 ব্যাগ সিমেন্ট সমান 50 কেজি। যেহেতু সিমেন্টের ব্যাগে অর্থাৎ প্রতিটি ব্যাগের গায়ে লেখা থাকে কেজিতে, সিএফটিতে থাকে না, কেজিতে থাকে, এজন্য আমরা কেজিতেও লিখলাম যে 1 ব্যাগ সিমেন্ট সমান 50 কেজি হয়। আর সিএফটিতে যখন যাব 1.25 সিএফটি সমান আবার 1 ব্যাগ। তাহলে এই দ্বিতীয় আলোচনাটি আবারও বলতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে, প্রয়োজনে নোট খাতায় নোট করবে। 1 ঘনমিটার সিমেন্ট সমান সমান 30 ব্যাগ। 1 ঘনমিটার সিমেন্ট সমান সমান 30 ব্যাগ। 1 ব্যাগ সিমেন্ট সমান 1.25 সিএফটি। আবার 1 ব্যাগ সিমেন্ট সমান সমান 50 কেজি। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
যদি বোর্ডে লেখা ধরা যায় না অথবা কথা শুনতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে উল্লেখ করবা কি সমস্যা। তখন আমরা পরবর্তী ক্লাসে উক্ত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আরেকটা বিষয়, কথা মানে স্পিডে হচ্ছে না খুব স্লো হচ্ছে, এ ধরনেরও যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে উল্লেখ করবে। এরপর তৃতীয় আলোচনা আসতেছি এক ঘনমিটার, এটা সংক্ষেপে লেখা আছে 1 ঘনমিটার রডের ওজন কত। 1 ঘনমিটার রডের ওজন কত? এই রডটাকে বলা হয় আবার এমএস বার। এই রডটাকে আবার বলা হয় এমএস বার। এমএস অর্থাৎ মাইল্ড স্টিল। মাইল্ড স্টিল এটাকে বাংলায় বলা হয় লোহা বা রড। তাহলে এখানে 1 ঘনমিটার রডের ওজন প্রথমে কেজিতে লিখবো। কত কেজি? 7,850 কেজি হয়। 1 ঘনমিটার রডের ওজন হয় 7,850 কেজি। এটা আমরা প্রথমে কেজিতে জানলাম, কিন্তু এই রডের ওজনটাকে কুইন্টালে পরিণত করতে হবে, আবার টনেও পরিণত করতে হবে। কারণ প্রশ্নে উত্তর চাইতে পারে টনে, আবার কুইন্টালও চাইতে পারে, কেজিতেও চাইতে পারে। এ কারণে আমরা প্রথমে 1 ঘনমিটার রডের ওজন কেজিতে জানতে পারলাম যে 7,850 কেজি হয়। এখন এই কেজি থেকে আমরা পক্ষান্তর করে কুইন্টাল এবং টনে রূপান্তরিত করব। তাহলে এদিকে বোর্ডের দিকে একটু লক্ষ্য রাখো সবাই। 1 ঘনমিটার রডের ওজন হয় 7,850 কেজি। এটা যখন আমরা কুইন্টালে করব এই কেজিকে 100 দ্বারা ভাগ করব। কত বললাম? কেজিকে 100 দ্বারা ভাগ করব, অর্থাৎ যত কেজি থাকবে গেল 100 দ্বারা ভাগ করলে সেটা কুইন্টালে পরিণত হবে। তাহলে 7,850কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে হবে 78.5 কুইন্টাল। তাহলে আমরা 7,850 কেজিকে 100 দ্বারা ভাগ করে পাইলাম 78.5 কুইন্টাল। এরপর আমরা টনে যাব, টন করব। তাহলে টন যখন আমরা করব তখন কুইন্টাল থেকে না গিয়ে আবার পুনরায় কেজি থেকে টনে যাব। যেমন কেজি থেকে কুইন্টালে গেলাম, আবার কেজি থেকে টনে চলে যাব। তাহলে 7,850 কেজিকে 1000 দ্বারা ভাগ করলে আমরা টনে পাবো, অর্থাৎ 1000 কেজি সমান সমান 1 টন। তাহলে 7,850 কেজি ভাগ 1000, তাহলে এটা হবে 7.85 টন লিখে রাখছি আমি। তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা এদিকে একটু নজর রাখো। 1 ঘনমিটার রডের ওজন 7,850 কেজি। এই 7,850 কেজিকে 100 দ্বারা ভাগ করলে হবে 78.5 একক, তখন হলো কুইন্টাল। এরপর আবারও 7,850 কেজিকে 1000 দ্বারা ভাগ করলে হবে 7.85 টন, অর্থাৎ 100 কেজি সমান সমান 1 কুইন্টাল আর 1000 কেজি সমান সমান 1 টন। এটা আমাদের মনে রাখতে হবে। পরের আলোচনায় আসতেছি 1 ঘনমিটার গাঁথনিতে ইট লাগবে, অর্থাৎ কতটি বা কি পরিমাণ ইট লাগবে। 1 ঘনমিটার গাঁথনিতে কয়টি ইট লাগবে। তাহলে আমি প্রত্যেকটি কথা বা আলোচনায় দেখো ঘনমিটার বলেই আসতেছি, কিন্তু এই ঘনমিটার সম্পর্কে এখনো কোনো ডিটেলস বলি নাই। আমি ঘনমিটার সম্পর্কে একটু সংক্ষেপে বলবো, এদিকে একটু খেয়াল রাখো। দৈর্ঘ্য আমি ইংরেজিতে লিখি, এল তে দৈর্ঘ্য গুণন বি তে প্রস্থ গুণন এইচ তে হাইট মানে উচ্চতা। তাহলে লিখলাম দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এখানে কয়টা জিনিস পেলাম? 3টা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা।
তা আমি 1 ঘনমিটার কিভাবে করব বা কিভাবে পেলাম, অর্থাৎ দৈর্ঘ্য 1, প্রস্থ 1, উচ্চতা 1, তাহলে 3টা 1 যদি গুণন করি তাহলে ফিরে ওই একই আসবে। যখন এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করব তখন হবে বর্গ মিটার, আবার দৈর্ঘ্য উচ্চতা শুধু গুণ করবো ওই বর্গ মিটার একক। যখন ওই 3টা মাপ থাকবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তখন হবে ঘন মিটার, তখন হবে ঘন মিটার। তাহলে এখানে আমি বলতেছি 1 ঘনমিটার অর্থাৎ কি পরিমাণ জায়গা, তাহলে দৈর্ঘ্য 1, প্রস্থ 1 এবং উচ্চতা 1, প্রত্যেকটা মাপ রয়েছে মিটারে। তাহলে মিটারে যদি থাকে তাহলে একক হবে ঘনমিটার। তাহলে 1 ঘনমিটার গাঁথুনিতে কয়টা ইট লাগে? তা সাধারণত 1 ঘনমিটার গাঁথুনিতে ইট লাগে 407 দশমিক সামথিং, 407 দশমিক সামথিং, সামথিং বলতে একটাও নয়, ভাঙা। তার যেহেতু ইটের হিসাব কখনো ভাঙা হয় না, পূর্ণাঙ্গ ইট থাকতে হবে সংখ্যা। তাই 1 ঘনমিটার গাঁথুনিতে ইট লাগে 407 দশমিক সামথিং। তা যেহেতু এখানে সামথিং ব্যবহার হবে না, সেটাকে সর্বসম করে অর্থাৎ সমান ধরে নিতে হবে। এই কারণে সেখানে ধরা হয়েছে 1 ঘনমিটার গাঁথুনির কাছে ইট লাগে 410টি। আবারও বলতেছি 1 ঘনমিটার গাঁথুনির কাছে ইট লাগে 410টি। কিন্তু আমি যে উত্তরটা দিলাম এটা মুখস্থ, এটা আমাদের সূত্রের সাহায্যে বাইর করতে হবে। কিভাবে 410টি ইট লাগবে 1 ঘনমিটার গাঁথুনির কাছে, কিভাবে 410টা ইট লাগতে পারে, সেটা আমাদেরকে সূত্রের সাহায্যে যদি বুঝতে পারি তাহলে এটা সারা জীবন মনে থাকবে, কখনো ভুল হবে না। তাহলে এদিকে একটু লক্ষ্য রাখবো, যেহেতু লিখছি 1 ঘনমিটার, ডিভাইডেড চিহ্ন দিলাম, সমান সমানটা এইভাবে সমান করে দিতে হবে। 1 ঘনমিটারে যে 1 লিখে দিলাম, অর্থাৎ কাজের পরিমাণ 1 ঘনমিটার ভাগ একটা ইটের পূর্ণ মাপ। একটা ইটের পূর্ণ মাপ বলতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই থাকতে হবে। তাহলে একটা ইটের পূর্ণ মাপ আমি শুরুতেই একটি আদর্শ ইটের মাপ দিছি, যেহেতু এটা আমার গাঁথুনির কাজে কয়টা ইট লাগে বাইর করতেছি, অর্থাৎ সরাসরি কাজে যুক্ত আছি এখন। তাহলে কাজে যখনই থাকবো তখন আমরা ইটের হিসাব ধরবো মশলা সহ, মশলা সহ হিসাব ধরবো। তা মশলা সহ একটি ইটের মাপ দেওয়া আছে 10, 5, 3, প্রত্যেকটা মাপ আছে ইঞ্চিতে। কিন্তু এই যে এখন যে আমরা কাজ করতেছি মিটার বা ঘনমিটার, তাহলে অবশ্যই ইঞ্চিকে আমাদের কি করতে হবে, মিটারে পরিণত করে নিতে হবে। সেক্ষেত্রে ইঞ্চি থেকে আমরা সরাসরি মিলিমিটার করতে পারি, সেন্টিমিটার করতে পারি, এরপর মিটার করতে পারি, ফিট করতে পারি। তাহলে আমাদের যখন যেটা প্রয়োজন রূপান্তর করার জন্য আমরা ঠিক তখনই সেটা রূপান্তর করে নেব। তাহলে এখন আমাদের প্রয়োজন ইটের মাপ লাগবে মিটারে, তাহলে এখন আমরা সেন্টিমিটার থেকে কিভাবে মিটারে আসবো? তাহলে এখানে এভাবে আমরা পক্ষান্তর করতে পারি যে 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। তাহলে 10 ইঞ্চিতে কত সেন্টিমিটার হবে? 10 ইঞ্চি অর্থাৎ হচ্ছে 10 গুণন 2.54 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের 25.4 সেন্টিমিটার হলো, 25.4 সেন্টিমিটার হলো। এই সেন্টিমিটারকে আবার কি করতে হবে, মিটারে পরিণত করতে হবে। তাহলে সেন্টিমিটারকে মিটারে পরিণত করলে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 100 দ্বারা যখন ভাগ করব তখন এটা হবে 0.254 মিটার। তাহলে এভাবে এটা আমি দৈর্ঘ্যটা মিটার করলাম, অনুরূপভাবে প্রস্থ মিটার করে নিতে হবে।
আবার উচ্চতাও মিটার করে নিতে হবে, অর্থাৎ তিনটা মাপ মিটারে হতে হবে। তাহলে এটা আবারও বলতেছি যে 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার, আবার 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার, বা 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার হয়। এরপর 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার হয়। তাহলে এই পর্যায়ে যে 1 ঘনমিটার গাঁথনিতে ইট লাগে বা ইটের প্রয়োজন, কাজের পরিমাণ 1 ঘনমিটার ডিভাইডেড 0.254, ইংরেজিতেই এখন লিখি যেহেতু 1 ইংরেজিতে লিখছি, তো 0.254 গুণন 0.127 গুণন 0.076। তা এক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে এই কাজের পরিমাণ যে 1টা আছে এটা যেন একদম মিডিলে থাকে, মিডিলে থাকলে ভালো দেখা যাবে, এটা যেন একদম মিডিলে থাকে। এরপর পুরোটাই ব্র্যাকেট ক্লোজ করে দেব। এখন দেখো কাজের পরিমাণ যতই থাক, এখানে আমরা বাইর করতেছি 1 ঘনমিটার মানে কাজে কতটা ইট লাগতে পারে সেটা বাইর করতেছি, কিন্তু কাজের পরিমাণ যদি এখানে 10 ঘনমিটার লেখা থাকে তাহলে এখানে 10 হবে, 5 ঘনমিটার লেখা থাকলে এখানে 5 হবে, আর ডিভাইডেড একটা ইটের পূর্ণ মাপ থাকবে, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এখন কাজটা যদি আমরা ঘনমিটারে করি তাহলে অবশ্যই ইটের মাপগুলো মিটার করে নিতে হবে, যদি ফিটে করি তাহলে ইটের মাপগুলো কি ফিটে রূপান্তর করে নিতে হবে, এই প্রত্যেকটা মাপ ফিটে করে নিতে হবে, তখন সিএফটিতে চলে আসবে। তাহলে এখানে আমি লিখলাম কাজের পরিমাণ 1 ঘনমিটার ডিভাইডেড একটা ইটের পূর্ণ মাপ সমান সমান, এটা আসবে 460 দশমিক সামথিং, মানে কিছু দশমিকের পর কিছু সংখ্যা আসবে, কিন্তু সেটাকে সর্বসম করে ধরা হয় 410টি সমান সমান 410টি। তাহলে 1 ঘনমিটার গাঁথনিতে আমাদের ইট লাগে 410টি। এভাবে সূত্রের সাহায্যে বাইর করতে হবে, মুখস্থ মানে করা যাবে না। এরপর গাঁথনির কাজের পর আমরা চলে আসলাম সোলিং এর কাজ, তারপর যাব হেরিং, সবশেষে এজিং এর কাজ দিয়ে আজকের ক্লাস শেষ হবে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে যে এখানে দেখো প্রত্যেকটা লেখছি ঘনমিটার ঘনমিটার ঘনমিটার, কিন্তু এখানে এসে বর্গমিটার বর্গমিটার, এখানে লেখছে আরএম, আরএম তো হচ্ছে রানিং মিটার, অর্থাৎ এটা কাজের ধরন হচ্ছে এজিং। এজিংটা হচ্ছে রাস্তার দুই ধারে ইট এইভাবে যে খাড়া করে দেওয়া হয় মানে মাটি ধরে রাখার জন্য, যাতে ভাঙনের সৃষ্টি না হয়, এটাকে বলা হয় এজিং। তাই এজিং এর দুইটা মাপ আছে, ওটা পরবর্তীতে বলতেছি। এজিং এর একক হলো রানিং মিটার, সংক্ষেপে আরএম। সোলিং এবং হেডিং এর একক হচ্ছে বর্গমিটার, সোলিং এবং হেডিং এর একক হচ্ছে বর্গমিটার, অর্থাৎ এখানে দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে বা দৈর্ঘ্য উচ্চতা দুইটা মাপ থাকবে, দৈর্ঘ্যের সাথে হয় প্রস্থ থাকবে আর না হয় উচ্চতা থাকবে, এভাবে দুইটা করে মাপ থাকবে, এর জন্য একক হচ্ছে বর্গমিটার। এখন 1 বর্গমিটার সোলিংয়ে কয়টা ইট লাগে এটা যদি আমরা বাইর করতে পারি তাহলে কত বর্গমিটার জায়গা হয় হোক, তাহলে আমরা কতটা ইটের প্রয়োজন সেটাও বাইর করতে পারবো। তাহলে এদিকে একটু লক্ষ্য রাখি 1 বর্গমিটার সোলিংয়ে ইট লাগে, ওই প্রথমেই তো বলে দিচ্ছি কাজের পরিমাণটা লিখতে হবে 1 বর্গমিটার, এটা আমি লিখলাম কাজের পরিমাণ 1 বর্গমিটার। এরপর কোন কাজের ধরনটা কি, কাজের ধরন এখানে আছে সোলিং। সোলিং যদি হয় ইটের দৈর্ঘ্য এবং প্রস্থ, এই দুইটা মাপ লাগবে, সোলিংয়ে লাগবে ইটের দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে ইটের দৈর্ঘ্য হচ্ছে মিটারে লিখতে হবে 0.254 গুণন 0.127, এরপর ব্র্যাকেট ক্লোজ। একটু দূরের থেকে লক্ষ্য করো সবাই, কাজের পরিমাণ 1 বর্গমিটার ডিভাইডেড ইটের মাপ দৈর্ঘ্য এবং প্রস্থ, এখানে তিনটা মাপ আসবে না, কারণ একক হচ্ছে বর্গমিটার,
এই কারণে এখানে মাপ আসবে দুইটা। কোন দুইটা? দৈর্ঘ্য এবং প্রস্থ। কি কারণে? সলিং হওয়ার কারণে। সলিং এর কারণে এই দুইটা মাপ এখানে নিতে হবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে এখানে ইট লাগবে 31টি, অর্থাৎ প্রতি মিটার সলিং এর কাজে ইট লাগে 31টি। এটা মুখস্থ, কিন্তু আমাদেরকে সূত্রের সাহায্যে বাইরে করে দেখাইতে হবে যে 31টি ইট লাগে। এরপর আসতেছি 1 বর্গ মিটার হেরিংয়ে ইট লাগে কতটি বা কয়টি ইট লাগে। সূত্র একই, এখানে একটু পরিবর্তন হবে। সেটা হলো কাজের পরিমাণ 1 ডিভাইডেড দৈর্ঘ্য ঠিক থাকবে 0.254 গুণন এখানে প্রস্থ না হয়ে উচ্চতা হবে। প্রস্থ না হয়ে উচ্চতা হবে। উচ্চতা হচ্ছে 0.076। এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। অর্থাৎ কাজের পরিমাণ 1 ঠিক হয়ে গেছে, ডিভাইডেড ইটের দৈর্ঘ্য ঠিক থাকবে গুণন সলিং এর ক্ষেত্রে হবে প্রস্থ আর হেডিং এর ক্ষেত্রে হবে উচ্চতা। এই দুটো মাপ মানে ভালোভাবে মনে রাখতে হবে, না হলে উলটপালট হয়ে যাবে, কাজের ধরনটা উলটপালট হবে। কারণ তোমাদেরকে যদি বলা হয় সলিং এ ইটের পরিমাণ বাই করো, এখন সূত্র যদি তোমাদের উলটপালট হয়ে যায় তাহলে ইট বাই করে রাখবে হেডিং এ, অর্থাৎ সেটা পুরোপুরি ভুল উত্তর চলে আসবে। এই কারণে এটা এইভাবে মনে রাখতে হবে। তাহলে এখানে 1 ডিভাইডেড একটি ইটের দৈর্ঘ্য গুণ উচ্চতা সমান সমান এখানে ইট লাগবে 52টি। এখানে ইট লাগবে 52টি। তাহলে একই কাজের পরিমাণ প্রথমটা সলিং এ ইট লাগতেছে 31টি আর হেডিং এ ইট লাগতেছে 52টি। সবশেষ আলোচনা 1 রানিং মিটার এজিং এ ইট কয়টি লাগে। এখন এই এজিং এর ক্ষেত্রে শুধুমাত্র একটি মাপ লাগবে। আগে লেখাটা দেখি 1 রানিং মিটার, উপরে 1 দিলাম উপরে। এরপর আমাদের ডিজাইনে অথবা নকশা বা প্ল্যানে দেখতে হবে যে সলিংটা কোন মাপের দেওয়া হয়েছে, না সলিং না, এজিংটা কোন মাপে দেওয়া হয়েছে। যে এজিংটা হবে দুই ধরনের, একটাকে বলা হয় 5 ইঞ্চি এজিং আর একটাকে বলা হয় 3 ইঞ্চি এজিং। একটা হচ্ছে 5 ইঞ্চি এজিং আর একটা হলো 3 ইঞ্চি এজিং। তার যদি 5 ইঞ্চি এজিং হয়ে থাকে তাহলে 5 ইঞ্চি মানে ইটের হচ্ছে প্রস্থ। এই যে এখানে দেখো 5 ইঞ্চি লেখা আছে, 5 ইঞ্চি হচ্ছে ইটের প্রস্থ। যদি 5 ইঞ্চি এজিং দেওয়া থাকে তাহলে যে কাজের পরিমাণ ডিভাইডেড 0.127 এই যে ভাগ করে দিলাম। এখানে সরাসরি ইটের সংখ্যা চলে আসবে, কতটা ইট লাগে। 1 রানিং মিটারে ইট লাগতেছে এটা যদি 5 ইঞ্চি এজিং হয়। আর যদি 3 ইঞ্চি এজিং হয় তাহলে এটা ভাগ হবে উচ্চতাটা, অর্থাৎ এই যে 3 ইঞ্চি যদি হয় তাহলে 0.076 6টা ভালো দেখা যাবে। আবারও লিখতেছি 0.076। তাহলে এটুকুই হচ্ছে এজিং এর ক্ষেত্রে পার্থক্য। অর্থাৎ যদি এজিং এর ক্ষেত্রে শুধুমাত্র একটা মাপই থাকবে, হয় প্রস্থ আর না হয় উচ্চতা। সেটা কিসের উপর নির্ভর করবে? নকশায় দেখতে হবে যে এজিংটা কয় ইঞ্চি দেওয়া আছে। যদি এজিং 5 ইঞ্চি দেওয়া থাকে তাহলে 0.127, আর যদি 3 ইঞ্চি এজিং হয় তাহলে 0.076 দিয়ে ক্যালকুলেশন করলে ইটের সংখ্যা চলে আসবে এখানে কয়টা ইট লাগে। তাহলে এখানে আমি বাইর করলাম 1 রানিং মিটার। এখন ইটের সংখ্যাটা বাইর করার পর একে আবার 2 দিয়ে গুণন করতে হবে। তার কারণ কি? এজিং সর্বদা রাস্তার 2 সাইডেই হয়, এক সাইডে কখনো হয় না। তো এজিং যেহেতু সর্বদা 2 সাইডে হয়, আমরা কি পরিমাণ জায়গায় বাইর করি না কেন যতটা ইট বাইর হবে সেটাকে আবার 2 দ্বারা গুণন করে নিতে হবে। তার কারণ এজিং কি রাস্তার উভয় পাশে হয়। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ
এস্টিমেটিং অ্যান্ড পোস্টিং এই বিষয়ে যে প্রাথমিক ধারণাগুলো দেওয়া হলো, এগুলো হচ্ছে একটি ইটের আদর্শ মাপ মশলা সহ এবং মশলা ছাড়া দুটাই জানতে হবে। এরপর 1 ঘনমিটার সিমেন্ট কত ব্যাগ হয়, এরপর 1 ব্যাগ সিমেন্ট কত কেজি হয় বা কত সিএফটি হয় এটা জানানো হলো। তারপর 1 ঘনমিটার এমএস রডের ওজন কত কেজিতে, কুইন্টালে এবং টনে নির্ণয় করে দেখাতে হবে। এরপর 1 ঘনমিটার গাঁথনিতে কয়টি ইট লাগে সূত্রের সাহায্যে বাইর করতে হবে। এরপর প্রতি বর্গমিটার সলিং এবং ভেরিংয়ে কয়টি করে ইট লাগে সূত্রের সাহায্যে বাইর করে দেখাইতে হবে। এরপর সর্বশেষ যেটা আলোচনা ছিল এজিং, যে এজিং হচ্ছে রাস্তার দুই সাইডে বা দুই পাশে থাকে ইট যে খারাপভাবে দেওয়া হয় এটা নামে এজিং। সেই এজিংয়ে কয়টি ইট লাগে সেটা নির্ভর করবে এজিংটা কয় ইঞ্চি এজিং, 3 ইঞ্চি এজিং না 5 ইঞ্চি এজিং। অর্থাৎ যদি এই যে আমার কাছে যে ডাস্টারটি রয়েছে হাতে, এটা লক্ষ্য রাখো, এই ডাস্টারটা এখান থেকে এখানে পুরো হচ্ছে দৈর্ঘ্য, এটাকে আমরা এখন ইট হিসেবে কল্পনা করব। যদি ইট হিসেবে কল্পনা করি তাহলে এখান থেকে এখানে পুরো আমার অর্থাৎ দৈর্ঘ্য এটা হচ্ছে 10 ইঞ্চি, এটা হচ্ছে দৈর্ঘ্যটা 10 ইঞ্চি। আর এই যে এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে কি প্রস্থ, এটা হচ্ছে 5 ইঞ্চি। আর এটা হচ্ছে উচ্চতা 3 ইঞ্চি, এটা হচ্ছে 3 ইঞ্চি। তো আমরা এজিংয়ের ক্ষেত্রে যদি ইটটা আমরা এইভাবে রাস্তায় এজিং করি তাহলে দেখতে হবে কতটুকু জায়গা দখল করছে। তাহলে এই ইটটা দখল করছে 3 ইঞ্চি, অর্থাৎ এটা হচ্ছে 3 ইঞ্চি এজিং। এইভাবে যদি আমরা দেই তাহলে 3 ইঞ্চি এজিং যদি হয় তাহলে এটাকে আমরা কাজের পরিমাণের সাথে 0.076 দ্বারা ভাগ করলে ইটের সংখ্যা চলে আসবে। এরপর যদি ইটটা এইভাবে দেওয়া থাকে, আমি দেখো আবার এটা ঘুরাইলাম, যদি এইভাবে দেওয়া থাকে তাহলে এখন এখানে লক্ষ্য রাখো 5 ইঞ্চি জায়গা দখল করছে, অর্থাৎ প্রস্থ দখল করছে, এই যে প্রস্থটাই দখল করছে। তা প্রস্থ যদি দখল করে তাহলে এখানে 5 ইঞ্চি জায়গা দখল করছে, তাহলে অবশ্যই তখন সেখানে কাজের পরিমাণ ডিভাইডেড 0.127 দ্বারা ভাগ করতে হবে। এটুকুই এজিংয়ের মধ্যে পার্থক্য। তা আমরা অবশ্যই প্রত্যেকটা কাজের ধরনের উপর নির্ভর করে কোন কাজের কী একক এটা অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করব। সেই সাথে একটি ইটের মাপ যে আমি দেখালাম মশলা সহ এবং মশলা ছাড়া, এবং প্রত্যেকটা মাপ দেখাচ্ছি আমি ইঞ্চিতে, এই ইঞ্চি থেকে কনভার্ট করে সেন্টিমিটার করতে হবে, মিলিমিটার করতে হবে, মিটার করতে হবে, ফিট করতে হবে। যদি এগুলো আমরা সহজেই করতে পারি তাহলে আমাদের এই সাবজেক্টের যে ম্যাথমেটিক্স টার্মগুলো রয়েছে সেগুলো বুঝতে এবং পড়তে অনেক সহজ হবে। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের ধন্যবাদ জানিয়ে ক্লাসটা আজকের মতো এখানে শেষ করছি। আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।